প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইংলিশ একাডেমি দেবাশিস সান্যালে। তো ইতিমধ্যে বিভিন্ন স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়ে গেছে, তীব্র দাবদাহ চলছে। আর আমাদের বিভিন্ন স্কুলগুলিতে বিশেষ করে 9 এবং 10 তাদের কিন্তু প্রথম যে ইউনিট টেস্ট সেটা কিন্তু শেষ হয়েছে এবং অনেক স্কুল রেজাল্টও দিয়ে দিয়েছে। তো আমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট কিন্তু আমাদের গরমের ছুটির ঠিক পরেই কিন্তু হবে। তো এখনো পরবর্তীতে ছুটিটা কতদিন চলবে সেটা কিন্তু এখনো কি বলবো যে আলোচনা সাপেক্ষ বা পরিস্থিতি সাপেক্ষ। তো সেই হিসাবে আজকে ক্লাস 9-এর দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য একটি টেক্সটের কিছু অংশ আমরা শুরু করব, যেটা পার্ট 1 হিসাবে আমরা বলতে পারি। তাই নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সঙ্গে থাকো। আজকে টেক্সটটি পড়ানো হবে, যতদূর পর্যন্ত পড়ানো হবে এবং তার উপর নির্ভর করে কিছু কিন্তু কোশ্চেনও করা হবে। তো আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করছি আজকের ছোট্ট ভিডিওটি ব্লিস থেকে। দেখো, দ্বিতীয় ইউনিট টেস্টও কিন্তু আমাদের কত নম্বরে করতে হবে? নবম শ্রেণীর 40 মার্কস। তো 40 নম্বরে আমাদের কিন্তু সিন পোর্শন থাকবে। তো সিন পোর্শন থেকে প্রথমে যে গল্পটি রয়েছে সেটা অল সামার ইন আ ডে, যেটা লিখেছেন রে ব্র্যাডবেরি, পুরো নাম রে ডগলাস ব্র্যাডবেরি, অর্থাৎ লেখকের পুরো নামটা রে ডগলাস ব্র্যাডবেরি। তো লেখক সম্পর্কে আমরা একটু আগে জেনে নিচ্ছি, যেখানে বিষয়টা দেওয়া রয়েছে। কি দেওয়া হয়েছে দেখো, রে ডগলাস ব্র্যাডবেরি 1920 দেওয়া হয়েছে এবং 2012 অর্থাৎ 2012। তো হি ওয়াজ বর্ন ইন 1920, 1920 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। and he died in 2012. was one of the most celebrated American fiction writers of the 20th century. 20th century বলতে বিংশ শতক। বিংশ শতকের বিভিন্ন আমেরিকান যে ফিকশন রাইটার ছিলেন, অর্থাৎ যারা কাল্পনিক ঘটনার উপর লিখেছিলেন, ফিকশন বলতেই ইমাজিনেশন, কল্পনা, সেরকম কাল্পনিক ঘটনার উপর লেখা অন্যতম লেখকদের মধ্যে একজন ছিলেন এই রে ডগলাস ব্র্যাডবেরি। হি রোট সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর, মিস্ট্রি স্টোরিজ, অর্থাৎ তিনি যে যে বিষয়ের উপর লিখেছেন, অর্থাৎ তিনি কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন। আমাদের কিন্তু এই যে গল্পটা আজকে পড়বো সেটা কিন্তু অবশ্যই কল্পবিজ্ঞানের গল্প, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, কাল্পনিক গল্প, হরর, বিভিন্ন ভয়ের ঘটনার উপর নির্ভর করে গল্প, এবং মিস্ট্রি স্টোরিজ অর্থাৎ বিভিন্ন রহস্যে মোড়া বা রহস্যাবৃত গল্পগুলি। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451, The Martian Chronicles, The Illustrated Man, and It Came from Outer Space। তার যে বিখ্যাত কিছু গল্প সেগুলো কি বলা হয়েছে? ফারেনহাইট 451, দ্য মার্শিয়ান ক্রনিকলস, মার্শিয়ান এখানে মার্স থেকে কথাটা এসেছে, মঙ্গল গ্রহ সম্পর্কিত, ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। এই গল্পগুলি তার কিন্তু কিছু বিখ্যাত গল্প। Many of his works have been adapted, adapted বলতে গৃহীত হয়েছে। তার বিভিন্ন কাজগুলি, ওয়ার্কস বলতে তার কাজগুলি, লেখাগুলি কিভাবে গৃহীত হয়েছে? into comics books, অর্থাৎ বিভিন্ন হাসির গল্পগুলিতে, টেলিভিশন শোস অর্থাৎ বিভিন্ন টেলিভিশনের অনুষ্ঠানগুলিতে, অ্যান্ড ফিল্মস, এবং চলচ্চিত্র হিসাবেও কিন্তু হয়েছে বা আত্মপ্রকাশ করানো হয়েছে তার বিভিন্ন গল্পগুলি। কার গল্প? রে ডগলাস ব্র্যাডবেরি। তো প্রিয় ছাত্রছাত্রী, রে ডগলাস ব্র্যাডবেরি সম্পর্কিত তোমাদের নবম শ্রেণীর যে ব্লিস বইটি রয়েছে, টেক্সট বই, ইংরেজি টেক্সট বই, সেখানে এতটুকু দেওয়া রয়েছে। এবার দেখো নিচে একটু গল্পটি সম্পর্কে, যে গল্প আমরা পড়ছি, যে গল্পের নামকরণ বলা হয়েছে অল সামার ইন আ ডে, অল সামার ইন আ ডে, অল সামার ইন আ ডে। এই যে কথাটা, এর মধ্যে দেখো কি বোঝা যাচ্ছে যে অল সামার ইন আ ডে, একদিনেই পুরো গ্রীষ্মকাল। তো অবশ্যই এখানে কিন্তু একটা কাল্পনিক ঘটনা বলা রয়েছে, কিন্তু এখানে সায়েন্টিফিক টাচ রয়েছে, কিছু বিজ্ঞানের বিষয় রয়েছে, সেই জন্য কিন্তু এটা সায়েন্স ইন্টারমিঙ্গেলড উইথ ফিকশন, অর্থাৎ বিজ্ঞান কার সঙ্গে যুক্ত রয়েছে? কল্পনার সঙ্গে, সেই জন্য সায়েন্স ফিকশন হয়েছে। তো একদিনের জন্য এখানে সূর্য আসছে 7 বছর পর পর, অবশ্যই একটা কাল্পনিক ঘটনা। আর সেটা কি থাকে? ইট উইল লাস্ট ফর অ্যান আওয়ার, এই সূর্য 1 ঘন্টার জন্য থাকবে। তার মানে এই 1 ঘন্টাটাই কিন্তু এখানে ওয়াল সামার, সেদিক থেকে এই নামকরণটাও বলা যেতে পারে। বা টাইটেল অফ দ্য স্টোরি ইজ অলসো অ্যাপ্ট রিগার্ডিং দ্য ভেরি থিম অফ দ্য স্টোরি, গল্পের যে থিম বা বিষয়বস্তু সেই অনুযায়ী নামকরণটাও কিন্তু সঠিক হয়েছে। তো যাই হোক, টেক্সট সম্পর্কিত দেখো বিষয়টা, যেটা জিস্ট আমরা বলতে পারি। দিস টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম
science fiction which gives us an imaginary account of life on the planet Venus. তো এক্সার্ট বলতে নির্বাচিত অংশ বা কোথাও থেকে নেওয়া হয়েছে। তো এই যে টেক্সটটি বা পাঠটি বা নির্বাচিত অংশটি সেটা একটা সায়েন্স ফিকশন থেকে বা কল্পবিজ্ঞানের গল্প থেকে, যেটি আমাদেরকে কি তথ্য দেয়, হুইচ গিভস আস অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট, যেটি আমাদেরকে একটা কাল্পনিক ঘটনার বিবরণ দেয়। কিসের কাল্পনিক ঘটনা? অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভেনাস। ভেনাস হলো শুক্র গ্রহ, অর্থাৎ আমাদের সূর্য যে সৌরজগৎ রয়েছে, সোলার সিস্টেম, তার যে বিভিন্ন গ্রহগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটা ভেনাস। এই শুক্র গ্রহের যে জীবনযাত্রা, মানুষের জীবনযাত্রা, তার কাল্পনিক ঘটনার বিবরণ দেয়। ঠিক আছে, দেখো শুক্র, ভেনাস, সায়েন্সের ব্যাপার রয়েছে, প্ল্যানেট, পাশাপাশি একটা ইমাজিনারি অ্যাকাউন্ট, সেজন্য সায়েন্স ফিকশন। It touchingly narrates the keen expectations of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years, but only for an hour. টাচিংলি বলতে মর্মস্পর্শী ভাবে, মানে হৃদয় ছুঁয়ে যায়। এটি মর্মস্পর্শী ভাবে বর্ণনা দেয় দ্য কিন এক্সপেকটেশন অফ দ্য চিলড্রেন অফ ভেনাস হু ইগারলি ওয়েট ফর দ্য সান। অর্থাৎ এখানে সেই শিশুদের বা ভেনাস গ্রহের শিশুদের গভীর আগ্রহের কথা, ঐকান্তিক আগ্রহের কথা, আশা আকাঙ্ক্ষের কথা, যেটাই বলা হোক, যে তারা সূর্যের জন্য অপেক্ষা করছে 7 বছর পরে, শুধুমাত্র কি, বাট অনলি ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য। মানে সূর্য উঠবে এবং তারা ওয়েট করছে, দে আর ওয়েটিং ফর দ্য সান টু কাম আউট অ্যান্ড ইট উইল অ্যাপিয়ার ইন আ গ্যাপ অফ 7 ইয়ার্স। এবং এটা কি করবে? ইট উইল লাস্ট ফর অ্যান আওয়ার। The deviation of the text from what we know as scientific fact only adds to the imaginative element of the tale. টেল বলতে গল্প। তো ডেভিয়েশন মানে যদি হলো বিচ্যুতি বা বিপদ গামী হওয়া, হ্যাঁ, বা আলাদা পথ। তো এখানে মিনিংটা দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট, অর্থাৎ এখানে আমরা বিজ্ঞানসম্মত ঘটনা হিসাবে যে গল্পটা জানছি সেটা যুক্ত করছে, আলাদাভাবে কি যুক্ত করছে? only adds to the imaginative element of the tale. গল্পের শুধুমাত্র একটা ইমাজিনেটিভ এলিমেন্ট, কল্পনার উপাদান বা কাল্পনিক উপাদানেরই যোগ করছে। অর্থাৎ এখানে কল্পনা এবং সায়েন্স মিলিয়ে রয়েছে, সেই বিষয়টা কিন্তু লাস্ট লাইনে খুব সুন্দরভাবে বলা হয়েছে একটু ঘুরিয়ে। এবার আমরা টেক্সটে চলে যাচ্ছি। দেখো একদম টেক্সটে শুরুতে যেভাবে রয়েছে, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স, 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। তাহলে ইট হ্যাড বিন রেইনিং for 7 years on the planet Venus, 7 বছর ধরে শুক্র গ্রহে বৃষ্টি হচ্ছে, কারণ এখানে শুক্র গ্রহের গল্পই কিন্তু বলা রয়েছে, কাল্পনিক গল্প। thousands upon thousands of days filled from one end to the other with rain. thousands upon thousands of days, হাজারো দিনগুলি বা হাজারো দিনগুলি filled from one end to the other with rain, অর্থাৎ এই শুক্র গ্রহ যে রয়েছে তার একদিক থেকে অন্য দিক, মানে পুরো গ্রহ জুড়েই এটা কি ছিল? দিনগুলি ছিল বৃষ্টিতে পরিপূর্ণ। the days were filled with the gush of water and endless showers, এবং দিনগুলি কি ছিল? with filled with the gush of water, জলের সেই গাছ বলতে শব্দ বা জলের তোড়ে, যখন প্রচুর পরিমাণে জল বা বৃষ্টি বা ইত্যাদিতে এক জায়গা থেকে বা উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যায়, অথবা যখন গতিটা উচ্চ দিক থেকে নিম্ন দিকে যায়, তখন কিন্তু জলের একটা শব্দ শোনা যায়, দ্যাট ইজ দ্য ভেরি সাউন্ড, গাস অফ ওয়াটার। অর্থাৎ এই জলের তোড়ে বা জলের শব্দে অ্যান্ড এন্ডলেস শাওয়ার, দিনগুলি কিসে পরিপূর্ণ ছিল? অবিরাম বৃষ্টি এবং সেই বৃষ্টি হওয়ার ফলে যে জলের শব্দগুলো চলছিল সেই শব্দে। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। হেভি স্টর্মস অর্থাৎ ভারী ঝড়, স্টর্মস উইথ স্ট্রং উইন্ড, ভারী বাতাস সহ যে আবহাওয়ার পরিস্থিতি যেটা ঘটাচ্ছে, দ্যাট ইজ কল্ড স্টর্ম। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড। টাইডাল ওয়েভস, টাইড থেকে রয়েছে জোয়ারের ঢেউ, অর্থাৎ ভারী ঝড়গুলি কি করছিল? জোয়ারের সেই ঢেউগুলিকে দ্বীপের উপরে আছড়ে ফেলছিল বা দ্বীপের উপর দিয়ে অতিক্রম করতে বাধ্য করছিল। A thousand forests crushed under the rain had grown up to 1,000 times to be crushed again. Crushed, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, spoiled, ধ্বংস হয়ে যাওয়া। হাজারো বনগুলি বৃষ্টির তলায় চলে যাচ্ছিল এবং আবার হাজারো বনগুলি জন্মাচ্ছিল ধ্বংসের জন্যই বা শেষ হয়ে যাওয়ার জন্য। This was the way of life forever on planet Venus. এটাই ছিল ভেনাস যে গ্রহ, সে ভেনাস গ্রহে চিরদিনের জীবনযাত্রা। তাহলে এখানে দেখো একটা 2 নম্বরের কিন্তু কোশ্চেন থাকতেই পারে যে ভেনাস গ্রহে
জীবনযাত্রাটা কেমন ছিল এই বিষয়ে কিন্তু আমি কি করেছি, একটা টাস্ক তোমাদের দিয়েছি শেষের দিকে। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. লাইনটা বেশ ইন্টারেস্টিং। লাইক দেখো, here was located the schoolroom, এখানে সেই স্কুল রুম শ্রেণীকক্ষ বা এখানে স্কুল আমরা অবশ্যই বলতে পারি স্কুল ছিল বা অবস্থিত ছিল, লোকেটেড সিচুয়েটেড কাদের, অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন, অর্থাৎ সেই নরনারী বা পুরুষ এবং মহিলাদের বা সেই মানুষদের সন্তানদের বাচ্চাদের, হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, যারা রকেটে করে পৃথিবী থেকে কোথায় গিয়েছিল, শুক্র গ্রহে। তাহলে কল্পবিজ্ঞানে বলে দেখো অদূর ভবিষ্যতে এরকম ঘটনা ঘটতেই পারে, অদূর ভবিষ্যৎ বলবো না, দূর ভবিষ্যতে অবশ্যই এরকম কিন্তু ঘটতে পারে। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, তো তারা কি করেছিল, দে বলতে দ্য ভেরি মেন অ্যান্ড উইমেন ফ্রম আর্থ, আর্থের সেই মানুষেরা নরনারীরা তারা সভ্যতা গড়ে তোলে, সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, অর্থাৎ এই বর্ষণ মুখর পৃথিবীতে তারা কিন্তু একটা সভ্যতা তৈরি করেছিল। কেন বর্ষণ মুখর বলা হয়েছে, বিকজ দ্য ভেরি ফার্স্ট লাইন, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years অন দ্য প্ল্যানেট ভেনাস। এবার ধর ক্লাসরুমেরই যে ক্লাসরুম রয়েছে সেখানকারই বিষয়ে আলোচনা চলছে, স্টুডেন্টরা রয়েছে অ্যালং উইথ টিচার। রেডি রেডি নাও সুন, রেডি এখানে রেডি বলছে প্রস্তুত, দ্যাটস মিন আর ইউ রেডি, তোমরা কি প্রস্তুত, তোমরা রেডি, এরকম হতে পারে। রেডি অবশ্যই প্রস্তুত, নাও এখনই হবে কি, ঠিক প্রথমে যারা করেছে এখানে স্টোরিটা বা স্টুডেন্টরা নিজেদের মধ্যে আলোচনা হতে পারে, ইন দ্য প্রেজেন্স অফ টিচার অথবা ইন দ্য অ্যাবসেন্স অফ টিচার। নাও এখনই কি, শুন শীঘ্রই। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, এটি কি আজকেই ঘটবে, আজকে ঘটবে কি, লুক সি ফর ইয়োর সেলফ, দেখো তোমরা নিজেরাই দেখো। ইটস স্টপিং, এটি থামছে। ইট রেফার্স টু হিয়ার রেন, বৃষ্টির কথা বলা হয়েছে, এটি থামছে। স্টুডেন্টদের আলোচনা হচ্ছে, ঠিক আছে, আর তারা আগের থেকেই জেনে গিয়েছিল। পরবর্তীতে যদি আমরা গল্পটা পড়ে নিই যে আগামীকাল অর্থাৎ গতকালে তারা আলোচনা করেছিল আগামীকাল সূর্য উঠবে, তো সেটা কতক্ষণে হবে বা কি বিষয় সেটা কিন্তু সেই পরের দিনে তারা ক্লাসে করছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, সমস্ত শিশুদের বয়স ছিল 9 বছর। when the sun came out last time 7 years ago they were too young, অর্থাৎ যখন সূর্য শেষবারের জন্য উঠেছিল 7 বছর আগে তখন তারা খুবই অল্প বয়স্ক ছিল। they could not recall the sun when it came out for just an hour and showed its face to the stunned world, অর্থাৎ তারা মনে করতে পারছে না, রিকল বলতে রিমেম্বার, মনে করা, এখানে ফ্রেজাল ভার্ব হতে পারে, কল আপ, তারা মনে করতে পারছে না। দ্য সান সূর্যকে, when it came out for just an hour, যে সূর্য যখন শেষবারের মতন এসেছিল এবং এর মুখটি এই হতচকিত পৃথিবীকে দেখিয়েছিল। এখানে তাদের ওয়ার্ল্ড কিন্তু দ্য ভেরি প্ল্যানেট ভেনাস। ওয়ার্ল্ড ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, রেড এখানে আমি উচ্চারণ বলবো, থার্ড ফর্ম রয়েছে। গতকালে তারা কিন্তু সূর্য সম্পর্কে ক্লাসে পড়েছে। দে লার্ন, তারা জেনেছিল, লার্নটো হতে পারে, লার্নটো কিন্তু থার্ড ফর্ম, LEARNT। হাউ লাইক আ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, অর্থাৎ কেমন এটা একটা লেবুর মতো এবং কতটা গরম। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেস আর পোয়েমস অ্যাবাউট ইট, ইট বলতে দ্য সান, তারা কি করেছিল, ছোট গল্প লিখেছিল, প্রবন্ধ লিখেছিল, কবিতা লিখেছিল সেই সূর্য সম্পর্কে অ্যাকচুয়ালি গতকাল। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, কোন একজনের বক্তব্য যে আমার মনে হচ্ছে সূর্য একটা ফুল, দ্যাট ব্লুমস ফর জাস্ট অ্যান আওয়ার, যেটা 1 ঘন্টার জন্য ফোটে। তো লাইনটা এখানে কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ বলছি দ্য সান উইল লাস্ট ফর অ্যান আওয়ার, কারণ সূর্যটা যেহেতু 1 ঘন্টার জন্য থাকবে, অনেক ফুল ফুটে যায় এবং সে রৌদ্র ওঠার পরে বা নির্দিষ্ট একটা সময় পরে সেটা কিন্তু আস্তে আস্তে তার স্বাভাবিক অবস্থা হারায়, সেটা কিন্তু কি হয়ে যায়, ফেল হয়ে যায় ও শেষ পর্যন্ত খসে পড়ে। তো যাই হোক, এখানে সূর্যটা 1 ঘন্টার জন্য থাকবে, সেই জন্য সেই স্টুডেন্ট এখানে কি বলা হয়েছে, বলেছে যে ইট ইজ জাস্ট লাইক আ ফ্লাওয়ার, দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, সবকিছুই গতকাল ছিল। টুডে অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, আজকে এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং বলতে কমে আসা, গ্র্যাজুয়ালি বিকাম স্লো, আস্তে আস্তে কমে আসা, বৃষ্টি আস্তে আস্তে কমছিল এই মুহূর্তে আজকে। দ্য চিলড্রেন গ্যাদার্ড এট দ্য গ্রেট থিক উইন্ডোজ, এবং পুরো জানলার পাশে শিশুরা কি করছিল, ভিড় করেছিল, গ্যাদার্ড জড়ো হয়েছিল। হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের
শিক্ষক কোথায়? তো পরের লাইন দেখো সি রয়েছে, তাহলে টিচার এখানে শিক্ষিকা আমরা বলবো হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষিকা কোথায়? সি উইল বি ব্যাক, তিনি ফিরে আসবেন। সি মাস্ট হারি অর সি উইল মিস ইট, অর্থাৎ তাকে তাড়াতাড়ি করতে হবে অথবা তিনি এটি থেকে বাদ যাবেন। এটি বলতে সূর্যটা দেখো আমরা বলেছি 1 ঘন্টার জন্য থাকবে, তো তাড়াতাড়ি তিনি যদি না আসেন তাহলে কিন্তু সেই সূর্য ওঠার বিষয়টা তিনি দেখতে পারবেন। দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর, স্ল্যাকেন্ড এর আগে বলেছি, স্ল্যাকেন্ড বললাম যে গ্র্যাজুয়ালি ডিক্রিজ বা গ্র্যাজুয়ালি বিকেম স্লো, আস্তে আস্তে ধীরে হয়েছিল, বৃষ্টি আস্তে আস্তে থেমে গিয়েছিল। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, শিশুরা উৎসাহী হয়ে পড়েছিল বা আগ্রহী হয়ে পড়েছিল সূর্যকে দেখার জন্য। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, এইভাবেই বা তারা শুক্র গ্রহে এইভাবে তারা জীবন কাটিয়েছিল। দে হ্যাড বিন অনলি ফর 2 years ওল্ড হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, সূর্য যখন শেষবারের জন্য এসেছিল তখন তাদের বয়স ছিল 2 বছর। কারণ একটু আগে কিন্তু প্রথম দিকে বলা হয়েছে যে এখন তাদের বয়স হলো কত বছর? 9 বছর, তাহলে 7 বছর আগে এসেছিল, তো সেই সময় তাদের বয়স ছিল 2 years। বা এইভাবে আমি বলতে পারি হোয়েন দ্য সান লাস্ট কেম আউট দে অল ওয়ার 2 years old, they had long since forgotten the color and the heat of how it really was, এবং তারপর থেকে বা দীর্ঘদিন ধরে তারা ভুলে গিয়েছে সেই সূর্যের রং অথবা এটা কতটা গরম ছিল। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun, তারা খেলাধুলা করেছিল। দে বলতে দ্য চিলড্রেন অফ দ্য ভেনাসের সেই চিলড্রেনদের কথা বলা হয়েছে যারা পৃথিবী থেকে কোথায় গিয়েছিল? রকেটে করে সেই ভেনাসে গিয়েছিল। সেই চিলড্রেনরা খেলাধুলা করেছিল, কোথায় খেলাধুলা করেছিল? ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, সেই প্রতিধ্বনিত সুড়ঙ্গগুলিতে, ইকোয়িং প্রতিধ্বনিত সুড়ঙ্গগুলিতে, সেই ভূগর্ভস্থ শহরের প্রতিধ্বনিত সুড়ঙ্গগুলির মধ্যে। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, এবং সূর্যের গান করেছিল, গ্রীষ্মকালের গান করেছিল, কারণ সেখানে গ্রীষ্মকালটা কিন্তু ওয়ার্ল্ড সামার এন এ ডে, যেটা কি সমান সমান বলা যেতে পারে শুধুমাত্র 1 ঘন্টা। দ্য রেইন স্টপ, বৃষ্টি থেমে গিয়েছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, মনে হচ্ছিল যেন ঠিক একটা হারিকেন, কোন একটা শব্দযুক্ত ঘূর্ণিঝড় যেমন হঠাৎ থেমে গেলে যেমন হয়, ঠিক সেরকম মনে হয়েছিল। দেয়ার ওয়াজ নো মোশন অর ট্রেমার বাট পিস, কোনো আন্দোলন বা সংঘাত ছিল না, কোনো শব্দ ছিল না, শান্তি ছাড়া। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, গোটা পৃথিবীটা যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল বা একটা নিস্তব্ধ জায়গায় এসে দাঁড়িয়েছিল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, অর্থাৎ এই নীরবতা এতটাই প্রবল ছিল বা বেশি ছিল, ইমেন্স হলো খুবই বেশি। ওয়ান উড ফিল, একজন বুঝতে পারবে অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টার, অর্থাৎ প্রচন্ড শব্দ দেখো আমরা কি করি, খুব যখন সাউন্ড হয় সেই শব্দ যখন ইট ইজ আনএবল টু বিয়ার ফর অল অফ আস, যখন আমাদের সকলের পক্ষে সেটা বিয়ার করা বা বহন করা সম্ভব হয় না, সেই সময় আমরা কানে কিন্তু আঙুল দিই, বিশেষ করে চেপে ধরি সেই শব্দটা। তো ঠিক এইরকম এইটা থেমে যাওয়ার পরে ঠিক সেই রকমই একটা সাইলেন্স কিন্তু হয়ে গিয়েছিল, কারণ 7 বছর ধরে সেখানে শব্দ ছিল, গাছ অফ ওয়াটার ছিল, বৃষ্টি ছিল, কিন্তু সবকিছু আজকে সূর্য ওঠার পরে বন্ধ হয়ে গিয়েছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, শিশুরা কি করেছিল? তাদের কানে আঙুল দিয়েছিল। দে স্টুড অ্যাপার্ট, তারা আলাদা আলাদা ভাবে দাঁড়িয়েছিল। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটি ঘুরে খুললো। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, এবং সেই স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড, অপেক্ষামান সেই পৃথিবী, সেই নীরব পৃথিবী ঘ্রাণ তাদের সামনে এলো। দ্য সান কেম আউট, সূর্য এলো। অর্থাৎ সূর্য আসার পরে সে ভেনাসের কিন্তু যে একটা জীবনযাত্রা, ঠিক সেটা যেন কিন্তু টোটালটা পাল্টে গিয়েছিল। ওয়েটিং ওয়ার্ল্ড কেন বলা হয়েছে? অ্যাকচুয়ালি দে হ্যাড বিন ওয়েটিং, তারা ওয়েট করছিল ফর 7 years টু কাম আউট দ্য সান ইন আ গ্যাপ অফ 7 years বলতে পারি, বা 7 বছর পরে বা 7 বছর ধরে অপেক্ষা করছিল। উপরে যে টেক্সটটা পড়লাম, এই টেক্সট থেকে কিছু কিন্তু আমরা টাস্ক এখন করছি, যেগুলো অবশ্যই সলভ করব, ঠিক আছে? তো টেক্সটটা আবার ভালো করে পড়ে নিব। কমপ্লিট দ্য ফলোইং টেকিং ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ, উপর থেকে তথ্য নিয়ে আমাদের এই নিজেরগুলোকে কমপ্লিট করতে হবে। দ্য অ্যাবভ টেক্সট হ্যাজ বিন টেকেন ফ্রম, অর্থাৎ উপরে যে পার্টটি নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে? সেই গল্পের নাম। তাহলে আমরা লিখবো অল সামার ইন এ ডে, অল সামার ইন এ ডে। দ্বিতীয় নাম্বার, দ্য প্ল্যানেট হ্যাজ বিন মেনশনড হিয়ার ইজ, অর্থাৎ এখানে যে গ্রহের কথা উল্লেখ রয়েছে, প্ল্যানেট, দ্যাট ইজ ভেনাস, ভেনাস গ্রহ। দ্য মেন অ্যান্ড উইমেন কেম টু ভেনাস বাই, সেই পুরুষ এবং মহিলারা
ভেনাসে এসেছিল, যদিও কোথায় থেকে, ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে। কিসে করে এসেছিল? ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে, বাই রকেটস, ROCKETS. The children all were dash years old when the sun came out for the last time. দেখো অনেকবার করে বলেছি, এখন তাদের বয়স 9 বছর। তো সূর্য যখন শেষবার এসেছিল 7 বছর আগে, তখন the children all were 2 years old, 2 years. পরে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। সত্য হলে টি লিখতে হবে এবং মিথ্যা যদি হয় সেখানে ফলস করতে হবে, এফ লিখতে হবে। দ্য রেইন ডিড নট স্টপ, বৃষ্টি থেমেছিল, তাহলে ফলস হচ্ছে। দেয়ার ওয়াজ নো স্কুল রুম অন দ্য প্ল্যানেট ভেনাস, ভেনাস গ্রহে কোনো স্কুল কক্ষ বা স্কুল ছিল না, ছিল অবশ্যই, দিস ইজ অলসো ফলস। দ্য চিলড্রেন ওয়ার চ্যাটারিং, শিশুরা বক করছিল, অবশ্যই করছিল, সূর্যের বিষয় নিয়ে তারা আলোচনা করছিল, সূর্য উঠবে এই বিষয় নিয়ে, ট্রু। দ্য চিলড্রেন ওয়ার চ্যাটারিং। দ্য সান ওয়াজ অ্যাভেলেবল অন দ্য প্ল্যানেট ভেনাস, ভেনাস গ্রহে সূর্য অ্যাভেলেবেল ছিল, অবশ্যই অ্যাভেলেবেল ছিল না, সবসময় ছিল না, কারণ এটা কিন্তু 7 বছর পর পর আসতো, তাহলে এটা কিন্তু আমরা কি লিখবো? ফলস লিখবো। এবার আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। প্রথম কোয়েশ্চেন, হাউ লং হ্যাড ইট বিন রেইনিং, কতদিন ধরে বৃষ্টি হচ্ছে? দেখো, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স, 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। হোয়াট হ্যাড দ্য চিলড্রেন রেড ইন দ্য ক্লাসরুম ইয়েস্টারডে, হোয়াট হ্যাড দ্য চিলড্রেন রেড ইন দ্য ক্লাসরুম ইয়েস্টারডে, গতকাল শিশুরা ক্লাসরুমে কি পড়েছিল? ইয়েস্টারডে দ্য চিলড্রেন হ্যাড রেড অল অ্যাবাউট দ্য সান, সূর্য সম্পর্কেই পড়েছিল। হোয়ার ডিড দ্য চিলড্রেন প্লে, শিশুরা কোথায় খেলাধুলা করেছিল? দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অব দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, ভূগর্ভস্থ শহরের সেই প্রতিধ্বনিত সুড়ঙ্গগুলিতে খেলাধুলা করেছিল শিশুরা। হাউ ওল্ড ওয়ার দ্য চিলড্রেন হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, সূর্য যখন শেষবারের জন্য এসেছিল তখন তাদের বয়স কত ছিল? দে অল ওয়ার অনলি 2 years when the sun last came out, সূর্য যখন শেষবারের জন্য এসেছিল দে অল ওয়ার 2 years, তাদের বয়স ছিল 2 বছর। পাশাপাশি দেখো একটা টাস্ক বলেছে, এর আগে আমি বললাম যে এই কোশ্চেনটা কিন্তু আমি শেষের টাস্ক হিসেবে দিয়েছি, তো তোমরা এটা কমেন্ট বক্সে লিখে জানাবে। হাউ ওয়াজ দ্য লাইফ অন ভেনাস, ভেনাস গ্রহে জীবনযাত্রা কেমন ছিল? হাউ ওয়াজ দ্য লাইফ অন ভেনাস, সে বিষয়ে তোমাদের লিখতে হবে এবং লিখে তোমরা অবশ্যই এটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো এই ছিল পার্ট 1 অল সামার ইন আ ডে ক্লাস 9 এর যে গল্পটা, সেখান থেকে প্রথম অংশ। পরবর্তী ক্লাসে দ্বিতীয় এবং তৃতীয় অংশ আমরা শেষ করে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।